এখন ডক্টরস আর ফ্রাস্ট্রেটেড যে ডক্টর জি আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড না, আমি হয়তো ফ্রাস্ট্রেটেড না, কিন্তু আপনি কি জানেন আপনার ছোট ভাইরা, আপনার বন্ধুরা সারা বাংলাদেশের ওই গ্রামে উপজেলায় যারা ইভেন গভর্নমেন্ট যারা অনেকেই আছেন যে পদোন্নতি বঞ্চিত ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। আপনি জানেন একসাথে একজন উপজেলার ইউএইচএনডিপিও ছিল আর একজন ম্যাজিস্ট্রেট ছিল। ম্যাজিস্ট্রেট হ্যাজ বিকাম দি সেক্রেটারি অ্যান্ড ইউএইচএনডিপি স্টিল হি ইজ ইউএইচএনডিপি। এরপর যদি আপনি তার কাছ থেকে বেটার সার্ভিস আশা করেন, মানবিক সেবা আশা করেন, এত ইনজাস্টিস করার পরে তার কাছ থেকে যদি আপনি জাস্টিস আশা করেন রাষ্ট্র হিসেবে, এটা তো রাষ্ট্র হিসেবে আপনি অন্যায় করতেছেন। আপনি রাষ্ট্র নিজে ইনজাস্টিস করতেছে একজন ব্যক্তির উপরে, আর ব্যক্তির কাছ থেকে রাষ্ট্র জাস্টিস আশা করতেছে। সোসাইটি বা সমাজ ব্যক্তির উপর ইনজাস্টিস করতেছে, কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে সোসাইটি এবং সমাজ আবার কি জাস্টিস আশা করতেছে। এটা টোটালি একটা মানে কি বলে একটা অগ্রহণযোগ্য। স্বাস্থ্যকে ভেঙে ২টা অধিদপ্তর করেছে, কিন্তু সেখানে ২টা ডিভিশন করেছে, কোনো দরকার ছিল না। শুধুমাত্র ব্যক্তিদেরকে প্রোভাইড করার জন্য ডিভিশন করা হয়েছে। মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু 2টা অধিদপ্তর করা সম্ভব, একটা হেলথ সার্ভিস অধিদপ্তর আর একটা মেডিকেল এডুকেশন অধিদপ্তর। আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্মী হিসেবে মনে করি যে 3টা কমপক্ষে অধিদপ্তর থাকা উচিত, এবং এই ডিভিশন দরকার নাই অহেতু। মাথাবাড়ি প্রশাসন কোনো দরকার নেই। জনগণের টাকা দিয়ে এইভাবে ছিনিমিনি খেলা উচিত নয়। জনগণের টাকাকে ব্যক্তিদের প্রমোশন দেওয়ার জন্য, ব্যক্তিদের পদ সৃষ্টি করার জন্য জনগণের অর্থকে ব্যয় করার কোনো যৌক্তিকতার কোনো মানে এখতিয়ার কোনো নির্বাচিত অনির্বাচিত সরকার বা নির্বাচিত সরকার কারোই কিন্তু নাই। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মেডি ভয়েসের বিশেষ পর্বে। আমি ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই বিষয় নিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়। আমাদের সাথে উপস্থিত আছেন ইবনে সিনা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান এবং বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার খোরশেদ আলী মিয়া স্যার। অধ্যাপক খোরশেদ আলী মিয়া স্যার 30 বছরের অধিক সময় ধরে অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। দেশে বিদেশে জার্নালে প্রকাশিত তার গবেষণার সংখ্যা 35টিরও বেশি। আজ আমাদের স্টুডিওতে স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জিয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজ আমরা কথা বলছিলাম স্বাস্থ্যখাত সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি নিয়ে। খুব সম্প্রতি এটি প্রকাশিত হলো এবং এটি বেশ বিস্তৃত কলেবরে অসংখ্য বিষয় এখানে সম্পৃক্ত করা হয়েছে। তো বিভিন্ন কারণে মানুষের মনে চিকিৎসা শাস্ত্র নিয়ে বা স্বাস্থ্য খাত নিয়ে অসন্তুষ্টি রয়েছে বা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই আলোকেই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এই স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন গঠন করেছে। তো এই যে সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করলো, আপনি কি মনে করেন যে এটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? কেমন হলো এটি আপনার বিবেচনায়? হ্যাঁ ডক্টর জিয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই বলি যে আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিষয়টা খুবই ব্যাপক। আসলে আমি নিজেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আসলে দাবি করতে সাহস পাই না। কি জন্য সাহস পাই না? কারণ আসলে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের সংজ্ঞাই আছে যে এটি দি সায়েন্স অ্যান্ড আর্টস অফ প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহেবিলিটিভ কি বলে ব্রাঞ্চেস অফ মেডিসিন। তো এটার প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ জ্ঞান থাকা খুবই বিশাল ব্যাপার। তবে আমি এটা বলতে পারি যে আমি প্রায় 30-35 বছর যাবৎ 36 বছর যাবৎ জনসংখ্যা বিষয়ে লেগে আছি বা জনস্বাস্থ্য বিষয়ের একজন ছাত্র। আপনি যে প্রশ্ন করেছেন যে বর্তমান যে স্বাস্থ্যনীতি বা ইন্টারিম গভর্নমেন্ট বা উপদেষ্টা বর্তমান যে অন্তর্বর্তী সরকার যেটা করেছে, যেটা এখনো বাস্তবায়িত হয়নি, যেটা প্রস্তাব আকারে পেশ করা হয়েছে, এটা আসলে জন আকাঙ্ক্ষা পূরণে কতটুকু সক্ষম হবে বা কতটুকু সম্ভব। আসলে স্বাস্থ্যের বিষয়টা আমি 2টা বিষয় আপনাকে শুরুতে উল্লেখ করতে চাই। একটা হচ্ছে এটা খুবই জটিল, ডিফিকাল্ট একটা বিষয়। কিরকম ডিফিকাল্ট? 2টা এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই। একটা হচ্ছে দেখেন বাংলাদেশের একটা বড় ধরনের ঘটনা কিন্তু এই স্বাস্থ্যকে কেন্দ্র করে ঘটে গিয়েছে 90-এর দশকে। 90-এর দশকে যে পরিবর্তনটা এসছে সেটা কিন্তু মূলত স্বাস্থ্য নীতিকে কেন্দ্র করে, যদিও সেটা হাইলাইটেড হয়নি সমাজে বা আন্তর্জাতিকভাবে। সমাজ এবং আন্তর্জাতিকভাবে হাইলাইটেড হয়েছে পলিটিক্যাল ইস্যুটা, কিন্তু অ্যাকচুয়ালি এর শুরু কিন্তু হয়েছিল এই স্বাস্থ্যকে কেন্দ্র করে, রিফর্ম অফ হেলথকে কেন্দ্র করে। তখন তৎকালীন সময়ে তৎকালীন যে সরকার, আমি আর বিশেষণ দিচ্ছি না, বিশেষণ দেওয়াটা বোধহয় এই অনুষ্ঠানের জন্য মানানসই হবে না। সেই বিশেষণ নেগেটিভ না পজিটিভ সেটাও বলছি না, কিন্তু তৎকালীন সময়ে যে স্বাস্থ্য নীতি ঘোষণা করা হয় সেটা চিকিৎসক সমাজ মেনে নেয়নি। আর চিকিৎসক সমাজের কাছেও স্পষ্ট ছিল না সাধারণ জনগণের কাছে, কারণ তখন এখনকার মতো এই ইউটিউব এবং ডিজিটাল সিস্টেম এরকম
বিকশিত হয়নি। সাধারণ জনগণ তো এ সম্পর্কে কিছু জানতই না। এই হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আপনি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। সেখানে কিন্তু সবচেয়ে জনপ্রিয় অ যে কজন প্রেসিডেন্ট এসছেন তার মধ্যে একজন ছিলেন বারাক ওবামা। তার যে একটা যদি তার ফেইলিউর থাকে বা একটা যদি তার নেগেটিভ স্পট থাকে সেটা হচ্ছে যে ওবামা পলিসি বা নামে পরিচিত ওবামা কেয়ার নামে পরিচিত যেটা যে এই হেলথ রিফর্ম নিয়ে কিন্তু তিনি কাজ শুরু করেছিলেন সেটা কিন্তু সে পুরোপুরি সাকসেস হতে পারেন নাই এবং অনেক সমালোচনা এসছে। তো সেই দিক থেকে যে জন আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে কি হবে না এটা বলার আসলে এখনো সময় আসেনি। কারণ এ ব্যাপারে আ জনগণকে জনসাধারণের মধ্যে যারা সচেতন, শুধু সচেতন না কারণ স্বাস্থ্য সকলের। এটা আমাদের সমাজে একটা ভ্রান্ত একটি টার্মিনোলজি খুব ইউজ হচ্ছে যে সুশীল সমাজ। তাহলে একটা যদি সুশীল থাকে একটা কুশীল, তাইলে যে লেখাপড়া জানে না সেই লোকটা কি তাহলে কুশীল? সে তো কুশীল না। সেও এই দেশের একজন জনগণ। তাহলে আমার মতে এই স্বাস্থ্য নীতিতে যা কিছু আসছে ৩৩১ পৃষ্ঠা না সম্ভবত। আ আমি তো কি বলে ছাত্রজীবন থেকে জেনে আসছি যে নীতিমালা হয় সংক্ষিপ্ত। নীতিমালা তো হবে অল্প ২০, ২৫, ৫০ পাতার। আর সেটার বিস্তারিত বিবরণ থাকবে স্ট্র্যাটেজিক প্ল্যানে। কিন্তু এখানে নীতিমালাই হচ্ছে ৩৫০ পাতা। কার এত ধৈর্য আছে এই ৩৫০ পাতা পড়ে দেখার জন্য? তারপরেও এই নির্যাসগুলো জনগণের সামনে উপস্থাপিত করা উচিত, কমিউনিটি লেভেলে নিয়ে যাওয়া উচিত। শুধু পলিটিক্যাল লিডাররা মতামত দিবে তাই না, ডাক্তাররা শুধু মতামত দিবে তাই না। আমরা এখানে দেখছি আরেকটা বিস্ময়কর বিষয়। ডাক্তাররা বিভিন্ন বিষয়ে আমাদের ডাক্তার কমিউনিটিগুলো বা সোসাইটিগুলো বিভিন্ন বিষয়ে মতামত রাখে। নার্সদের এখানে কোনো ভয়েস নাই। টেকনোলজিস্টদের এখানে কোনো ভয়েস নাই। হোয়ারএজ তারা দে আর প্লেয়িং এ ভেরি গ্রেট রোল এবং তাদের অবদান কিন্তু স্বাস্থ্য সেক্টরে ডাক্তারদের চাইতে কোনো অংশেই কাটাকুরি দেখার সুযোগ নেই। এইজন্য আমার এই বিষয়ে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই ভাইটাল প্রশ্ন এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন ইন টাইম। এটার বিষয়ে মতামত দেওয়ার জন্য বা জন আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে কি হবে না, এইজন্য আমাদেরকে আরো পথ পাড়ি দিতে হবে এবং আরো এই ব্যাপারে মতামত নেওয়া। স্টেক হোল্ডারদের স্টেক বলতে শুধুমাত্র অল্প না, প্রত্যেকটা জনগণই এই ব্যাপারে স্টেক। প্রত্যেকটা স্টেক থেকে আসলে মতামত নেওয়া উচিত। তারপরে সিদ্ধান্তে পৌঁছাবে। না, থ্যাংক ইউ স্যার। আসলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ১৮ কোটি মানুষের স্বাস্থ্যই এর সাথে জড়িত। স্বাস্থ্য বিভাগ মানেই সকলের স্বাস্থ্যই এখানে আসবে, হেলথ ফর অল। কাজেই এখানে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সকলেরই মতামত খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে দেখেছি যে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন অসংখ্য মানুষের সাথে বসেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বসেছেন, বিভিন্ন সংস্থার সাথে বসেছেন, সংগঠনের সাথে বসেছেন, মত বিনিময় করেছেন। স্যার, আমি এখন একটু আপনার সাবজেক্টে ফিরে আসি। আপনি কমিউনিটি মেডিসিনের শিক্ষক, দীর্ঘদিন থেকে শিক্ষকতায় আছেন। তাহলে যে কমিউনিটি মেডিসিনের সাথে প্রচলিত যে ক্লিনিক্যাল মেডিসিন আমরা বলি, এর সাথে আসলে কি পার্থক্য? ডক্টর জি আপনাকে খুব বেশি ধন্যবাদ এজন্য যে আপনি একটি কি বলে নেগলেক্টেড একটা এরিয়াকে আপনি হাইলাইট করছেন। এজন্য আসলে আমি আপনাকে আবারও স্পেশাল থ্যাংকস দিচ্ছি। আপনি জানেন ইদানিং আ নেগলেক্টেড ডিজিজ বলতে একটা ডিজিজের গ্রুপও পর্যন্ত আছে যেটা এসটিডির মধ্যে কিছু ডিজিজকে এখন নেগলেক্টেড ডিজিজ বলা হয় যেগুলো আ আ দে বে দেশের বিভিন্ন আন্তর্জাতিকভাবে গ্লোবাল পার্সপেক্টিভে বিভিন্ন দেশে এটা হাইলাইটেড হয় না। এইজন্য সেগুলোকে নামই দেওয়া হয়েছে নেগলেক্টেড ডিজিজেস। কিন্তু এই পাবলিক হেলথ বা প্রিভেন্টিভ মেডিসিন বা কমিউনিটি মেডিসিন বিভিন্ন নামে ডাকা হয়। এইটা একটা আরেকটা কি বলে দুর্বল দিক বলা যেতে পারে। সারা পৃথিবীতে এখনো ইউনিফর্ম একটা এই সাবজেক্টের টার্মিনোলজি গড়ে ওঠেনি। আমাদের দেশে আপনি জানেন যে ৮০ দশকের আমি এক্সাক্ট ইয়ারটা বলতে পারব না। সম্ভবত ৭৭ এর আগ পর্যন্ত আমি সম্ভবত বলছি, আমি যাতে সিওর না। এই সাবজেক্টের নাম ছিল হাইজিন। মেডিকেল কলেজে পড়ানো হতো হাইজিন হিসেবে। এরপরে এর নাম হয় আ কমিউনিটি মেডিসিন। আপনি জানেন রিসেন্টলি গত বছর থেকে এই সাবজেক্টটির নাম হয়েছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ এবং এখন আবার এই বিভিন্ন সোসাইটির মধ্যে এই রিলেটেড সোসাইটির মধ্যে দাবি উঠছে যে এই নাম আবারও পরিবর্তন করা উচিত। কারণ কমিউনিটি মেডিসিন খুবই ন্যারো একটা এরিয়া ডিল করে। তো এখন আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা সেই বিষয়ে আমি ফিরে আসি যে আসলে পাবলিক হেলথের আ মূল যে এরিয়াগুলো, সে এরিয়াগুলোর ফার্স্ট হাইলাইটেড এরিয়াটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। যে যাতে রোগ হতেই না পারে, হওয়ার আগেই যাতে চিকিৎসা করা যায় প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ। এই প্রিভেন্টিভ যেমন ইজিপ্টে এই সাবজেক্টটার নাম হচ্ছে যে প্রিভেন্টিভ পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। তারা কিন্তু এখন এটা নিয়ে কেউ বলে যে প্রিভেন্টিভ মেডিসিন ইজ অলসো দি পার্ট অফ দি পাবলিক হেলথ। কিন্তু তারপর এত স্যার প্রমোটিভ শব্দটাও নিয়ে আসছে। প্রমোটিভ শব্দ নিয়ে আসছে। এখন এতগুলো তো একসাথে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। এইজন্য আমাদের দেশে একটা এই
পাবলিক হেলথ থিঙ্কার যারা আছে তাদের মধ্যে সিনিয়র একটা গ্রুপ মনে করছেন যে ইজিপ্টের এই নামটা আসলে বেশ গ্রহণযোগ্য এবং এটা পাবলিক হেলথ ওভারঅল, কিন্তু জনগণ পাবলিক হেলথ অতটা বুঝবে না, কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন সবাই বুঝবে যে প্রিভেন্টিভ। এবং এই ব্যাপারে আপনি জানেন যে সম্ভবত নামটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, যিনি সায়েন্টিস্ট ছিলেন এবং পলিটিশিয়ান ছিলেন। আমি নাম যদি ভুল করে না আবিষ্কার করেছে। হ্যাঁ, পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। তার এই সায়েন্টিস্ট হিসেবে তার পরিচয়টা আমরা জানি। কিন্তু আপনি বোধহয় এটাও জানেন যে আমেরিকার কনস্টিটিউশন যে অ্যাডাপ্টিং করা এবং এই ব্যাপারে কাজকর্ম করার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে ওয়ান অফ দি ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা। এবং তিনি কিন্তু একটা ডায়ালগ, তার একটা ঐতিহাসিক ডায়ালগ, এটার পর আনফরচুনেটলি এটা আপনি বিভিন্ন বইতে অথবা জার্নালে দেখবেন জিমি কার্টারের নাম দিয়ে দেওয়া আছে, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে দেওয়া আছে, কিন্তু ইটস রং। এটা ডায়ালগটা হচ্ছে ডায়ালগ যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এবং তিনি এটাও বলছেন যে 1 ounce অফ প্রিভেনশন ইজ ওয়ার্থিয়ার দেন 1 pound অফ কি বলে কিউরেটিভ মেডিসিন। তো সেদিক থেকে আপনাকে আমি একটা উদাহরণ শুধু দিতে চাই যে মনে করেন কোভিড-19 এর সময় আমরা এটা কিন্তু সবাই স্বীকার করে নিয়েছি বিপদের সময়। এখন আবার আমরা সবাই ভুলে গিয়েছি। যেমন যে আপনি যদি একটা রুগীকে যাতে কোভিড-19 এফেক্টেড হতে না পারে, আপনি এই যে ৫ টা বা ৬ টা নীতিমালা দেওয়া হয়েছে এতে, যে ডিসট্যান্সিং, স্নিজিং, হ্যান্ড ওয়াশিং, এই বিষয়গুলো, আরও যে বিষয়গুলো আছে আমি ডিটেইলস করছি না। তো এগুলো মেনে চললে তার কোভিড-19 হবে না। তাহলে একটা লোক আপনি তো কত বিনা খরচেই তাকে কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারলেন। জি স্যার। কিন্তু যদি তার হয়ে যায় তাইলে তাকে ভেন্টিলেশন করা, তাকে ট্রিটমেন্ট দেওয়া, কত লক্ষ টাকা তার পিছনে আপনি ব্যয় তাহলে আপনি যেটা বলছেন যে আসলে রোগ হয়ে যাওয়ার আগে যে অংশটা সেটা কমিউনিটি মেডিসিনের পার্ট, কমিউনিটি মেডিসিনের পার্ট, আর রোগ হয়ে যাওয়ার পর ক্লিনিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল মেডিসিন বা কিউরেটিভ মেডিসিন। জি স্যার। এবং আরেকটা হলো যে এই রোগকে, স্বাস্থ্যকে যেমন সুন্দর করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, লাইফস্টাইল হ্যাঁ, এটা হলো প্রমোটিভ মেডিসিন। আর রিহ্যাবিলিটেটিভ তো আপনি জানেন, সেটা হচ্ছে রোগ হয়ে যাওয়ার পরে পরবর্তী হয়ে যাওয়ার পরে কিউর হয়ে যাওয়ার পরে। রিলিভেন্ট প্রশ্ন করছি জি। যে স্বাস্থ্য খাতে যে আপনি কমিউনিটি সার্ভিসে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন, তাহলে এর একটা কারিকুলাম রয়েছে। তাহলে আমাদের এক্সিস্টিং যে কারিকুলাম রয়েছে এটি কি আসলে আন্তর্জাতিক মানের কিনা? এখানে আপনার কোনো সাজেশন আছে কিনা? এখানে ডক্টর জিয়া, আপনি আবার আসলে জানি না আপনি প্রশ্নগুলো যে চুজ করেছেন আজকে খুব একদম পার্টিনেন্ট প্রশ্নগুলো চুজ করেছেন। এই আমাদের যে কারিকুলাম এটা আসলে আন্তর্জাতিক মানের বলা যায়। আমি আসলে ব্রিটিশ যে কারিকুলাম সেটাও দেখেছি, গোচরও করেছি। আমাদের নেইবারিং ২-১ দেশের কারিকুলাম গোচরও করেছি। সেখানে যতটুকু আমি দেখেছি যে এখানে একটু লোড আমাদের বেশি। আমরা একটু লোড বেশি কি আমরা এখানে আ আ যেমন প্রিভেনশনের সাথে ট্রিটমেন্টগুলো আমরা ছাত্রদেরকে পড়াই। এখানে ট্রিটমেন্টগুলো কোনো দেশের ট্রিটমেন্ট এরিয়াটা যেমন এই কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজের ট্রিটমেন্ট অংশটা রেখে দেওয়া হয়। এবং এটা অধিকাংশ দেশেই আপনি দেখবেন এটা হলো একদম এই যে এখন যেটা আসছে 4th ইয়ারে জাস্ট ক্লিনিক্যাল প্র্যাকটিসের আগে তাদেরকে এটা ট্রেন্ড আপ করা হয়। কোনো দেশে এরকম আছে যে লাস্ট ইয়ারে তাদেরকে একসাথে করানো হয়। প্রিভেনশন অ্যান্ড কিউরেটিভ। এটাও যে প্রিভেনশন অ্যান্ড কিউরেটিভ পাশাপাশি লার্ন করায়। এটা খুবই আনফরচুনেট যে এর আগে ছিল 3rd ইয়ারে। 3rd ইয়ারে থাকলে সে তো প্যাথোলজি পড়ে নাই। সে তো বুঝবে না যে হাউ ডিজিজ ট্রান্সমিশন কিভাবে হয়। ইমিউনিটি কি সে তো বুঝবে না। তাহলে ইমিউন আমি করব। তাকে ইমিউনিটি সে জানে না, তাহলে আমি ইমিউন করব কিভাবে? ভ্যাকসিন আমি তাকে কিভাবে শিখাবো? এইটা ওয়াজ এ টোটাল আনসায়েন্টিফিক একটা ডিস্ট্রিবিউশন ছিল। যাই হোক, গত এই রানিং যে 1st ইয়ার যে যারা এখন এখান থেকে যেটা করা হয়েছে যে করা কি বলে? এটাকে আবার 4th ইয়ারে নেওয়া হয়েছে আগের মতো করে। তো এখন ল্যাকিং ছিল আমাদের বড় যেটা, যে আমাদের এখানে কিন্তু রিসার্চ ছিল না। জি স্যার। এই রিসার্চ এবং বিহেভিয়ারাল সায়েন্স ছিল না। আপনি জানেন, আমি জানি না আমার বক্তব্য লেংথি হয়ে যাবে কিনা। আমাদের পেশেন্ট, এটা এখন আমাদের একটা বড় একটা হেডেক। আমাদের পেশেন্ট কিন্তু বিদেশে চলে যাচ্ছে এবং এতে আমাদের কিন্তু প্রচুর ভার্ড অ্যান্ড ফরেন কারেন্সি কিন্তু আমাদের লস হচ্ছে। এর অন্যতম কারণ আমরা গবেষকরা অনেকেই মনে করেন, যদিও ব্যাপার ইউনিফর্ম এবং ইউনিফাইড কোনো ওপিনিয়ন আছে বলে আমার মনে হয় না। কিন্তু অনেকেই গবেষকরা মনে করেন এর পিছনে আমাদের চিকিৎসকদের অদক্ষতা দায়ী নয়। দায়ী আসলে ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ। পেশেন্টদেরকে আমাদের দেশে চিকিৎসার প্রতি আগ্রহী করে তোলা, তার আস্থা, বিশ্বাস এবং স্যাটিসফ্যাকশন, 3টা জিনিস। আস্থা, বিশ্বাস এবং সন্তুষ্টি। স্যাটিসফ্যাকশনের বাংলা সন্তুষ্টি। এই আস্থা, বিশ্বাস এবং সন্তুষ্টি অর্জন করানোর জন্য শুধুমাত্র চিকিৎসকের জ্ঞানের আপডেট থাকলেই হবে না। জ্ঞানের আপডেট থাকার পাশাপাশি রোগীর সাথে যে তার বিহেভিয়ারাল ডিলিংস,
এটাও আসলে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে এবং এটার একটা মডিফিকেশন হতে হবে বা ডেভেলপ করতে হবে। কিন্তু আনফরচুনেটলি আপনি একজন ক্লিনিশিয়ান আমি জানি। আপনি যদি ত্রুটি হিসেবে না নেন বা দোষ হিসেবে না নেন, আমরা যারা নন ক্লিনিশিয়ান তারা আমরা একটু অবজার্ভ করার সুযোগ পাই রোগীদের কাতারে থেকে যে আসলে এখানে কিন্তু একটু ইন্টারভেন করার সুযোগ আছে। মানে রোগীদের যে আস্থার সংকটটি রয়েছে জি। সেটাকে কাজ করার সুযোগ আছে। সুযোগ আছে এবং সেখানে রোগীরা আমাদের চিকিৎসকদের দক্ষতার প্রতি যতটা না আস্থার ঘাটতি তাদের এই জায়গাটিতে আপনি যেটা বলছেন যে মানে কমিউনিটি মেডিসিনের কারিকুলাম নিয়ে কথা বলছেন, জি, তাহলে যে বিহেভিয়ারাল সায়েন্স বা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট যেটা রয়েছে কমিউনিটি মেডিসিন, এটাই বলছি। কাউন্সিলিং এর একটি পার্ট রয়েছে, পেশেন্ট ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বিল্ড আপের একটি বিষয় রয়েছে, জি, যে র্যাপো বিল্ড আপের যে বিষয়গুলো প্রথম থেকে গুরুত্ব দেওয়া হয় জি। সে জায়গায় আসলে আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে এবং সেটা ইনকর্পোরেট করা হয়েছে। ইনপুট করা হয়েছে এবং সেখানে এখন হাইলাইট করা হচ্ছে যে বিফোর ট্রিট দি আ ডিজিজ ইউ হ্যাভ টু ট্রিট দি পেশেন্ট এবং রোগীর চিকিৎসা করার পাশাপাশি বা তারও আগে রোগীকে চিকিৎসা স্যার, করা। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের জি, সংস্কারের প্রতিবেদন নিয়ে। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন বা বিএসসি তো একজন মুখ্য সচিবের পদমর্যাদায় জি। একজন চিকিৎসককে প্রধান করে এই কমিশন গঠন করা হবে। তো এই যে বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের যে ধারণাটি এখানে দেওয়া হলো, এ বিষয়ে আপনি একটু আপনার মতামত দিন। এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। যেভাবে এটাকে প্রদর্শন করা হয়েছে, যদি সেভাবে হয় তাহলে ইটস নট ব্যাড। এটা আমি মনে করি। আমার একদম ব্যক্তিগত মতামত। আমি জানি না চিকিৎসক সমাজ আমাকে ভালোভাবে নিবে কি মন্দভাবে নিবে। সেটার কারণ হলো যেভাবে বলছি এজন্য, আপনি জানেন আমাদের দেশে নার্সিং সেক্টরে নার্সদেরকে বলা হয়েছে তোমাদেরকে আলাদা ডাইরেক্টর জেনারেল অফিস করিয়ে দিব এবং তোমরা কিন্তু ডিজি হবে। ডাক্তারদের সমমানের অফিসার তোমরা হবে। এবং নার্সদেরকে কিন্তু আন্দোলনে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলব নামিয়ে দেওয়া হয়েছে। কে নামিয়ে দিয়েছে, কোথা থেকে নামিয়ে দিয়েছে, এগুলো অনেক বিষয় কিন্তু আছে। সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না মিডিয়ার সামনে বা করবে না কেউ। আলাদা ডিজি অফিস হয়েছে। আপনি জানেন সরোদে মেডিকেল কলেজের পাশে লাল দালানায় তাদের আলাদা ডাইরেক্টরেট অফিস হয়েছিল। সেটাকে এখন মহাখালীতে আলাদা সুরম্য ভবনে নেওয়া হয়েছে। কিন্তু নার্সরা কি ডিজি হতে পেরেছে? নার্সরা কি এডিশনাল ডিজি হতে পেরেছে? পারেনি। তাহলে এখন আমরা যদি বলি, যুক্তির খাতিরে যদি বলি একটা বিশেষ উদ্দেশ্যে এটা করা হয়েছিল। তো এখন এই যে আপনি স্বাস্থ্য কমিশন করতে যাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে যদি সেটা করা সম্ভব হয় এবং করা হয়, তাহলে এটা খারাপ না। আমার ঘর আমি ম্যানেজ করলাম। না, এটা বোধহয় খারাপ হবে না। কিন্তু এখানেও কিন্তু আবার এই স্টেক যারা আছে, মূল স্টেক ডাক্তারদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন সাবজেক্ট স্পেশালিস্ট গ্রুপ আছে, এবং এই বিভিন্ন দিক থেকে পলিটিক্যাল গ্রুপ আছে। তাদের দিক থেকে মতামত নিয়ে এটাকে আসলে ফাইনালাইজ করা উচিত। হুট করেই এটাকে পাস করে দেওয়া উচিত বলে আমার মনে হয় না। কারণ এখানেও কোনো ঐরকম আমি একটু বিশুদ্ধ বাংলা বা বিশুদ্ধ ইংরেজি আমি এই মুহূর্তে পাচ্ছি না। এজন্য আমি একটু শব্দটি বলছি যে মূলা ঝুলানো যেটাকে বলা হয়, মূলা দেখানো। ঠিক সেরকম কিছু আছে কিনা এই বিষয়টাকে চিন্তা করার অবকাশ আছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিছু বিভিন্ন দেশে স্বাস্থ্য কমিশনের ধারণাটি আছে। বিশেষ করে চীনে আছে বা ইন্ডিয়াতে এই বিষয়টি রয়েছে। তো বাংলাদেশেও এই বিষয়টি ইমপ্লিমেন্ট করার একটা প্রস্তাবনা এসেছে। বিশেষ করে একটি পদমর্যাদা হচ্ছে মুখ্য সচিবের সমমানের। এরপরে তার অধীনস্থ যে ৩ টি বিভাগ রয়েছে সেখানে সিনিয়র সেক্রেটারির মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি যে বিএসসি বা বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের যে ধারণাটি দেওয়া হলো, এটি আসলে এখানে আপনাকে তাহলে আরেকটু আমি সামান্য বলি। এখানে ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে, যদিও সেটা কমিশন আনেনি, যে অনেকটা এরকম যে ডাক্তার হেলথ কমিশন না করে বিদ্যমান ডাক্তাররা কিন্তু মনের দিক থেকে তারা যারা জুনিয়র ডাক্তার স্পেশালি, তারা কিন্তু ক্যাডার অফিসার থাকাটাকে তারা নিজেদের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। এটা কিন্তু ওই বিষয়টা কিন্তু স্যার আবার আলাদাভাবে এসেছে। আলাদা হয়ে মানে আলাদা পিএসসি করার কথা বলা হয়েছে এবং আলাদা হেলথ সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে। বাংলাদেশ হেলথ সার্ভিস হ্যাঁ। আলাদা করে গঠন করার কথা বলা হয়েছে। যেটি বিসিএস হেলথের আদলেই হবে কিন্তু এটা সেপারেট একটা বডি হবে। এই হেলথ সার্ভিস কিন্তু আমাদের দেশে ১৯৮২ সালের আগেও ছিল। কিন্তু হয়তো কাঠামো ভিন্ন ছিল। আপনি জানেন যে একসময় ডাক্তাররা পাস করার পরে বিএইচএস আপার লিখত নেমের সাথে। কারণ তখন কিন্তু এই ক্যাডার সার্ভিস ছিল না। সুতরাং এটা যে একদম নিউ কনসেপ্ট তা না। হয়তো কাঠামোগত কিছু ভিন্নতা আছে এবং এর মধ্যে নতুন কিছু জিনিস আছে। কিন্তু বিষয়টা অতীতেও ছিল। তা এখন আপাময় আমাদের জুনিয়র চিকিৎসকরা যারা সরকারি চাকরিতে আছে বিশেষ করে, তারা কিন্তু এই জেনারেল
ইন জেনারেল অন্য ক্যাডারের মতো সাথে ২৭ টা ক্যাডারের মধ্যে তারাও একটা ক্যাডার থাকতে পছন্দ করে। সুতরাং এখানে বিদ্যমান ক্যাডার রুলসকে পার্লামেন্টে সংশোধন করে যদি এটা করা সম্ভব হয় যে না ডাক্তাররা আ তাদের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত সচিবালয়ে ডাক্তারদের দ্বারাই পরিচালিত হবে। সেখানে হ্যাঁ, এফিসিয়েন্সি বার থাকতে পারে যে তার মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন এর উপরে, হেলথ ম্যানেজমেন্ট এর উপরে, হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন এর উপরে তার ডিগ্রি থাকতে হবে, দেশে বা বিদেশে পড়াশোনা থাকতে হবে, পাবলিকেশন থাকতে হবে। এগুলোর বাইন্ডিংস দিয়ে যদি এটা করা হয় তাহলে সেটা বরং বেশি ইফেক্টিভ হবে। কিন্তু ওনারা বলছেন এটা মেনে নিবে না। এরকম একটা কথা ওনারা উজ্জ্বল রেখে বলেছেন। আসলে এরকম অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে অনেক নতুন কনসেপ্টও দেওয়া আছে। জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য, জনগণের কল্যাণের জন্য বেশ কিছু ধারণার কথা বলা আছে। যেমন তার মধ্যে একটি হলো হেলথ কার্ড। তো হেলথ কার্ড পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে, বিশেষ করে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কখনো সরকার এটাকে পে করে, কখনো বীমা কোম্পানি পে করে। তাহলে হেলথ কার্ডের যে কনসেপ্ট এখানে আছে, এ বিষয়ে আপনি কিছু বলবেন? এ বিষয়ে একজন জনস্বাস্থ্যকর্মী হিসেবে আমার যেটা বিশ্লেষণ এবং আমার যেটা ধারণা যদি আ এটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করেছেন আমার যতটুকু মনে পড়ে ডিজিটাল হেলথ কার্ড। জি। যে এই যে ডিজিটাল হেলথ কার্ড এখানে এই ন্যাশনাল আইডির মতো এখানে চিপস থাকবে এবং এখানে এটা পাঞ্চ করার সিস্টেম থাকবে। তা এটা যদি থাকে তাহলে এবং সেখানে কথা আছে যদি ক্যাটেগরি থাকে। যেমন উম স্বাধীনতার পরপরই আমার যতটুকু মনে পড়ে আমার বয়স তখন ১২ কি ১৩ তখনও কিন্তু আমাদের দেশে কার্ড প্রথা ছিল। এটাও নতুন না আসলে। হয়তো ডিজিটালটা নতুন হবে। কার্ড প্রথা কিন্তু আমাদের দেশে আগেও ছিল। কিন্তু সেখানে ক কার্ড, খ কার্ড, গ কার্ড, ঘ কার্ড, ও কার্ড এরকম কার্ড ছিল এবং কালার আলাদা ছিল সেই আমলেও কিন্তু। এবং এই অনুযায়ী কিন্তু রেশন যে ব্যবস্থা ছিল সেই রেশন প্রাপ্তি ব্যবস্থাটা ডিস্ট্রিবিউট করা হতো বা নিশ্চিত করা হতো। কিন্তু তখনকার দিনে এখন যতটা নেপোটিজম সমাজে আসছে এবং দলীয়করণ ব্যবস্থাটা আসছে, তখনকার সময়ে কিন্তু ৭০ এর দশকে বা ৬০ এর দশকে বা ওই সময় কিন্তু ৭০ দশকের শেষ দিকে স্বাধীনতার পরে তখনও কিন্তু ১ম দিকে অতটা দলীয়করণ গ্রাম পর্যায়ে হয়নি। যিনি সত্যি গরিব সেই গরিব কার্ডটা পাইতো। সবচেয়ে নিম্ন আয়ের কার্ডটা সে পাইতো। তো এখন যদি ওইভাবে আম নিরপেক্ষতা বজায় রেখে যদি কার্ড করা যায় তাহলে এটা খারাপ না। কিন্তু who will pay সেজন্য আসলে সুস্পষ্ট বা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা দরকার। এটা কি সরকারের ট্যাক্সেশন থেকে আসবে? না কারণ নাকি জাকাত ফান্ড থেকে আসবে? কোথা থেকে আসবে? সে ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনাই শুধু না, বাস্তবতার একটা রূপরেখাও থাকা উচিত এবং সেটা করা উচিত। এজন্য বলছি যে কারণ এর সাথে কিন্তু হেলথ ইন্সুরেন্স জড়িত। জি। আর আমরা জানি হেলথ ইন্সুরেন্স ইজ সাচ এ টাফ থিং সারা ওয়ার্ল্ডে এখনো কিন্তু কোনো ইউনিফর্ম হেলথ ইন্সুরেন্স সিস্টেম দাঁড়া করানো সম্ভব হয়নি। এত বড় থিংকার বড় দেশগুলোতে আছে তারপরেও। কারণ একমাত্র জাপানে মোটামুটি ই ই ইউনিভার্সাল বা জেনারেল আ যে ই ইয়ে ইয়ে সিস্টেম কি বলে? আপনার ইন্সুরেন্স সিস্টেম এটা আ বা এক্সিস্টিং আছে। ইউএসএ তে নাই সেখানে প্রাইভেট ইন্সুরেন্স সিস্টেম। আর ইউকে তে আপনার সোশ্যালাইজড বা সোশ্যাল ইন্সুরেন্স সিস্টেম। তো সুতরাং একদম আ ইউনিভার্সাল বা একদম ইউনিফর্ম রেগুলার যে আ ইন্সুরেন্স সিস্টেম সেটা কিন্তু আসলে ওয়ার্ল্ডের খুব বেশি স্যার, আপনি কথা বলছেন ইন্স্যুরেন্স সিস্টেম নিয়ে। এই ইন্স্যুরেন্স সিস্টেমের কথা কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের স্বাস্থ্যকর্মীর প্রতিবেদনেও বলা আছে। কোথাও এটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স। কোথাও বলা হচ্ছে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স। তো আ এই যেটা আপনি বললেন যে সরকারি এবং বেসরকারি ২ খাতের কথাই বলা হচ্ছেন। তো এটি আসলে যেভাবে এসেছে আপনি এটাকে কিভাবে দেখেন? এটা আসলে প্রস্তাবনা আকারে আসছে তো ওইজন্য এর আগে আমি বলছি যে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসা, তাদের মতামত নেওয়া এটা এবং আমাদের আ আমরা অ পৃথিবীতে অত গুরুত্বপূর্ণ দেশ নই। তারপরেও আমরা যে একটা মডেল দাঁড় করাতে পারব না এমন তো নয়। এমনও তো হতে পারে আমরাই একটা মডেল দাঁড় করালাম। সারা পৃথিবী সেটা দেখলো এবং আমাদের মডেলটাই ফলো করলো। এটা তো হতে পারে, অস্বাভাবিক তো নয়। জি। আমাদের কিন্তু ইনস্ট্যান্স আছে। আপনি দেখেন যে আমাদের এই যে আমাদের স্বাস্থ্য জনগণকে আ আ প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবা নেওয়ার ব্যাপারে যে মোটিভেট করা, আমরা এ ব্যাপারে আমাদের অনন্য একটা এক্সাম্পল আছে। ইউনিসেফ থেকে কিন্তু একাধিকবার টিম আসছে দেখার জন্য যে হাউ মাচ মোটিভেটেড দি বাংলাদেশি পিপলস আর। তারা শিক্ষার দিকে কম কিন্তু এত মোটিভেশন কি করে হলো? এটা কিন্তু আমাদের এক্সাম্পল আছে। জি স্যার। আরেকটা হলো আমাদের নেটওয়ার্কিং অফ প্রাইমারি হেলথ সার্ভিস এক্সেপ্ট দি রুরাল আরবান এরিয়া। জি। রুরাল এরিয়া কিন্তু একদম সেই উড়ির চরের
কুঁড়েঘর পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা বিস্তৃত আছে। এটা কিন্তু পৃথিবীর অনেক ধনী দেশও কিন্তু করতে পারে নাই। সুতরাং আমরা আ আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন স্টেকদের মাধ্যমে ডিসকাশন করে এটাকে সময় নিয়ে তাড়াহুড়া করা বোধহয় ঠিক হবে না। আমার তো মনে হয় পার্সোনালি আমি মনে করি কিছু কেউ আ অন্যভাবে নিবে কিনা আমি জানি না। আমি তো মনে করি বর্তমানে আমাদের যে পলিটিক্যাল ইস্যু রান করতেছে, তার চাইতেও আমি ব্যক্তিগতভাবে জনস্বাস্থ্য কর্মী হিসেবে এই আমাদের স্বাস্থ্য সংস্কার ইস্যুটাকে তার চেয়েও বেশি জটিল আমি মনে করি। এবং আমি মনে করি এই পুরো পলিটিক্যাল যে রিফর্ম সেটা করতে যতটা না সময় দরকার, তার চেয়ে বেশি সময় দরকার হেলথ রিফর্ম করার জন্য। এইজন্য এটাকে তাড়াহুড়া করে করা মোটেই ঠিক হবে না। গাইডলাইন হয়তো ইয়ে করা যেতে পারে, ফাইন্ড আউট করা যেতে পারে বা আ সর্ট আউট করা যেতে পারে। ইমপ্লিমেন্টেশন করার জন্য একটু সময় নিয়ে স্যার আমি আবার আপনার সাবজেক্টে ফিরে আসছি। জি, জি। যে রিসার্চ আপনাকে জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রিসার্চ। রিসার্চ, জি, স্যার। তো বাংলাদেশে দেখা গেছে যে প্রতি বছর আপনার ১৫০০ থেকে ২০০০ রিসার্চ প্রজেক্ট নেওয়া হয়। এদের মধ্যে বিভিন্ন ধরনের পাবলিকেশনও প্রকাশিত হয়। দেখা গেছে যে ইনডেক্স জার্নাল যেগুলো রয়েছে, সেখানে প্রকাশিত পাবলিকেশনের সংখ্যা বাংলাদেশে ৮০০ থেকে ১,০০০ এরকম। সংখ্যাটি বেশ কম। কেননা আমরা দেখছি পার্শ্ববর্তী ইন্ডিয়ায় সেখানে প্রতি বছর ২০,০০০-এর অধিক পাবলিকেশন প্রকাশিত হয়। যুক্তরাজ্যের দিকে যদি আমরা তাকাই, ইউকের দিকে তাকাই, সেখানে ৫০,০০০-এর বেশি প্রতিবেদন, রিসার্চ আর্টিকেল পাবলিকেশন হয়। ইউএসএতে প্রকাশিত পাবলিকেশন সংখ্যা ১,০০,০০০-এর অধিক। তাহলে বাংলাদেশে এই যে রিসার্চ পাবলিকেশন কম হচ্ছে, এটার আসলে কারণ কি? বা যে রিসার্চ আর্টিকেলগুলো পাবলিকেশন হচ্ছে, সেগুলো কোয়ালিটি কেমন? আপনার কি মন্তব্য? এখানে আপনার ২ টা প্রশ্ন। একটা হচ্ছে যে কম হচ্ছে এর কারণ কি? আমি যতটুকু বুঝতে পেরেছি রিসার্চ। আরেকটা হলো যে আ এই যে রিসার্চ গুলো বের হচ্ছে এর কোয়ালিটি কেমন? এখানে আমি একটা কাউন্টার প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি। জিয়া সেটা হচ্ছে যে রিসার্চ করার উদ্দেশ্যটা কি? রিসার্চ করার Building knowledge, আল্টিমেট উদ্দেশ্য তো আ ন কি নলেজ ইমপ্রুভ করা। তার আবার আল্টিমেট উদ্দেশ্য কি? সেবার কোয়ালিটি অ্যাপ্লিকেশন। ইমপ্লিকেশন এর দিক থেকে ও অ্যাপ্লিকেশন এর দিক থেকে সেবার মানটাকে উন্নত করা, জি। জনগণের সেবার মানকে উন্নত করা। এটি তো আল্টিমেট টার্গেট। ডেফিনিটলি। ডেফিনিটলি এটাকে অপারেশনাল রিসার্চ বলে। জি, জি, রিসার্চের ভাষায় অপারেশনাল রিসার্চ যেটা আল্টিমেটলি যেয়ে কাজে পরিণত হবে। জি। থিওরিটিক্যাল রিসার্চ না। তো সেখানে আমরা দেখতেছি যে দেখেন আপনাকে আমি ৩ টা গ্লোবাল রিসার্চ এর কথা বলি। আ যে সার্ভের কথা। একটা হলো গ্লোবাল আ হেলথ কেয়ার যে সিকিউরিটি ইনডেক্স। এটা হইছে একটু আগে ২০২১ এ। সেখানে ১৯৫ টা দেশের মধ্যে আমাদের অবস্থান হলো ৯৫ তম। আরেকটা হলো গ্লোবাল কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স। এই কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স রিলেটেড টু হেলথ। সেখানে ৮৩ টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো ৮২ তম। খুবই খারাপ অবস্থা। ৮২ তম একমাত্র দেশ নাইজেরিয়া, সে আমার পরে। জি স্যার। আচ্ছা, আরেকটা সেটা আপনি আরো বেশি হতাশ হবেন। আ সেটা হলো ইনক্লুসিভ হেলথ সার্ভিস স্কোর। এখানে ৪০ টা দেশের মধ্যে আন্তঃমহাদেশীয় সবকটা কন্টিনেন্টকে টাচ করে হয়েছে, সেখানে এই ৪০ টা দেশের মধ্যে আমাদের অবস্থা ৪০ তম। তো এখন এই যদি অবস্থা হয় তাহলে আমি যে রিসার্চ করতেছি, আপনি তো বললেন ১২০০, আমি যদি বলি ১২ লক্ষ রিসার্চ যদি হয় তাইলে এবার লাভ কি হবে? তো এখন এইজন্য হ্যাঁ, আমি কোয়ান্টিটিকে খাটো করে দেখছি এটা না। নাম্বার 1 প্রবলেম ইস ফান্ডিং। আপনি জানেন রিসার্চের পিছনে ফান্ডিং একটা বড় বিষয়। পাশাপাশি একটা উদাহরণ আপনি জানেন যে ধনী দেশগুলো বিশেষ করে ইউএসএ আমাদের দেশ থেকে প্রচুর ট্যালেন্ট স্টুডেন্টদেরকে নিয়ে যায়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রতি বছর তারা পিএইচডি দেয়। তারা কিন্তু ফান্ড স্কুইজ করেছে। এখন তারা পিএইচডি স্টুডেন্ট বেশি নিতে পারছে না। তার মানে কি ফান্ডের সাথে পিএইচডি হলো রিসার্চটা জড়িত। জি, জি, জি। আমাদের এই ফান্ডিং এর ক্ষেত্রে আমরা আগে ডব্লিউএইচওর কাছ থেকে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে প্রচুর ফান্ড যতটা আসতো, এখন সেই ফান্ডিং এর মাত্রা অনেক কমে গিয়েছে। এবং এখন আমাদের ন্যাশনাল রেভিনিউ থেকেও কিন্তু ফান্ডিং এ টাকা যাচ্ছে। এখন আমাদের হেলথ রিসার্চ এর যে সেন্ট্রাল অর্গানাইজেশন সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসি। এবং সেই বিএমআরসি থেকে মাত্র ৳৫,০০,০০০ দেওয়া হয় একটা রিসার্চ করার জন্য। জি স্যার। রিসার্চ করার জন্য আপনি জানেন এই বছর বোধহয় সম্ভবত ২৩১ টা রিসার্চ দেওয়া হয়েছে, গ্রান্ট করা হয়েছে। তো এই ৳৫,০০,০০০ যদি আপনি সঠিকভাবে রিসার্চ করেন তাহলে এর মাধ্যমে কোনো ফলপ্রসূ রিসার্চ করা সম্ভব নয়। তো এখন এটা হলো একটা দিক। আরেকটা হলো আপনার বলবো, সেটা আপনি আশা করি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। কারণ সেটা বলছি একটু নেগেটিভ দিক। কারণ আমরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর
পারফরমেন্সের দিক থেকে আমাদের দেশে একাধিক সময়ে একাধিক রাষ্ট্র মানে প্রধান বা সরকার প্রধান অ্যাওয়ার্ডেড বা রেওয়ার্ডেড হয়েছেন পৃথিবীতে যেসব। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে সেই স্ট্যাটিস্টিক্সগুলো বানানো ছিল, ভুল ছিল। আমাদের জার্নাল স্কোপাস বা বিভিন্ন ইয়েতে ইন্ডেক্সের মানদণ্ডে খারাপ না বা অনেকগুলো ইয়ে হচ্ছে কি বলে স্কোরিং আছে, ভালো স্কোরিং আছে। কিন্তু তার ভিত্তিতে অপারেশনাল রিসার্চের ইয়েটা তো মানে উদ্দেশ্যটা তো হচ্ছে যে অপারেশনাল চেঞ্জ হবে। মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক পর্যায়ে এর প্রভাব পড়বে। কিন্তু গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজিতে আমি এখন ফাইনাল এই গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি ফর্মুলেশনে আমাদের রিসার্চ আজ পর্যন্ত ইমপ্রেস করতে পেরেছে এমন কোনো রিসার্চ আমরা করতে পারিনি। এখন এই মানের রিসার্চ সংখ্যা বাড়ার মাধ্যমে রিলিভেন্ট কোশ্চেন জন্য সেফর আমরা আমাদের যে অবজারভেশন রয়েছে রিসার্চ নিয়ে দেখা গেছে যে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেই যে রিসার্চগুলো হয়েছে দেখা গেছে যে শিশু এবং মাতৃ নিয়ে মা এবং শিশু নিয়ে রিসার্চটা বেশি হয়েছে, ফলে মাতৃমৃত্যুর হার শিশু মৃত্যুর হার কমে এসেছে। আবার ইন দ্য মিনটাইম একই সময় দেখা গেছে যে ডায়রিয়া, কলেরা, বসন্ত এই ধরনের যে সংক্রামক ব্যাধিগুলো নিয়ে রিসার্চ অনেক বেশি হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই রিলেটেড মৃত্যু হার কমে এসেছে। এখন বর্তমানে শোনা যায় যে অসংক্রামক ব্যাধি নিয়ে রিসার্চ হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে আধুনিক সময় এই সময়ের দাবি কি? এই সময় রিসার্চ ফিল্ডের পেচি ফিল্ড কোনগুলো বা কোন জায়গায় বেশি মনোযোগ দেওয়া দরকার? রিসার্চের জন্য কোন জায়গাগুলোতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন এখন? এখন আসলে রিসার্চ যেটা করা উচিত যে এরিয়াতে বেশি সেটা টার্গেট বেসড অপারেশনাল রিসার্চ করা উচিত। যেমন আমাদের এখন একটা দুর্বল দিক হচ্ছে যে আমাদের একসময় আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এখন ইনফ্রাস্ট্রাকচার আছে। একসময় আমাদের দেশে বিভিন্ন সাব স্পেশালিটি ডক্টর ছিল না, এখন মাশাআল্লাহ ভালো হ্যান্ডসাম নাম্বার অফ ডক্টরস আছে। কিন্তু এরপর আমাদের রোগীরা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। রিসার্চ অর্থাৎ আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম যেটাকে গ্লোবালি বলা হয়, আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম, দেশের বাইরে রোগী চলে যাওয়া। জি, এটা কেন যাচ্ছে এই বিষয়ে কিন্তু রিসার্চ হওয়া দরকার যে আসলে এর পিছনে কারণ কি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হেলথ ম্যানেজমেন্ট এটার উইকনেস নিয়ে ন্যাশনালি এবং গ্লোবালি কিন্তু এই বিষয়ে অনেক লেখালেখি হচ্ছে যে আমাদের হেলথ ম্যানেজমেন্ট দুর্বল এবং এর দুর্বলতা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন সময় লেখা আসছে। আন্তর্জাতিকভাবেও বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে যে আমাদের হেলথ ম্যানেজমেন্ট দুর্বল। তাহলে এটা নিয়ে বেশ বড় ধরনের গবেষণা উচিত, ছোটোখাটো গবেষণা না, একদম ন্যাশন ওয়াইড বড় বিগ ফান্ডিংয়ের রিসার্চ হওয়া উচিত। এবং রিসার্চে এরপরে আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা যদি ভুলে না যাই, আমার দৃষ্টিতে অন্যান্য এরিয়ার পাশাপাশি এই দুইটা সেক্টর এখন সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত যে আমাদের কেন হয় আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম ইজ নট ডিক্রিজিং। আমাদের এত কিছু ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দেওয়ার পরেও আমাদের কেন এটা একটা গবেষণার ক্ষেত্র হতে পারে, বড় ক্ষেত্র হতে পারে। আর একটা হলো যে আমাদের হেলথ ম্যানেজমেন্ট ত্রুটিপূর্ণ বা দুর্বল। কেন হেলথ ম্যানেজমেন্ট দুর্বল? স্যার এই প্রশ্নটিতে আসছিলাম যে জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় আপনি কি আপনার দেশের মেইন চ্যালেঞ্জগুলো কোন জায়গায় এবং হেলথ সার্ভিসের ক্ষেত্রেও মানে যে ম্যানেজমেন্ট ইস্যুগুলো আছে এই চ্যালেঞ্জগুলো কি কি? এই চ্যালেঞ্জগুলো হচ্ছে খুবই 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 ইন্টারেস্টিং। এটা আসলে ধারণাগত চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের দেশে পাবলিক হেলথ যে একটা আলাদা স্পেশালিটি, এই ধারণা এখনো গড়ে ওঠেনি। যে মনে করা হয় যে যেমন ধর্মের ব্যাপার ওই রকম, যে ধর্ম যে আলাদা একটা স্পেশালিটি মানুষ মনে করে না। যে কোনো একটা সাধারণ মানুষকে দেখবে সে মাসলা দিচ্ছে, দোকানে চা খাচ্ছে সে একটা বিষয়ে মাসলা দিচ্ছে, অথচ সে কিন্তু পুরাণ হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। সে বলে দিচ্ছে। আর ঠিক একই রকম এই স্বাস্থ্যের বিষয়েও আপনি যদি বাসের মধ্যে, আপনি একজন ডাক্তার, আমি জানি আপনি একজন কার্ডিওভাস্কুলার সার্জন এবং খ্যাতিমান সার্জন আলহামদুলিল্লাহ। আপনি যদি বাসের মধ্যে, আল্লাহ আপনাকে না করুক, কোনো পাবলিক আপনি কক্সবাজার যাচ্ছেন ট্রেন অথবা বাসে অথবা প্লেনে, আপনি যদি অসুস্থ হন দেখবেন যে হঠাৎ করে চারিপাশ থেকে লোকজন বিভিন্ন সাজেশন দিচ্ছে, আপনাকে এটা করা উচিত, ওইটা করা উচিত, সেটা করে নানা ধরনের সাজেশন দিচ্ছে। এর মধ্যে জনস্বাস্থ্য হচ্ছে আরও বেশি কমন। সবাই এই ব্যাপারে বিশেষজ্ঞ, এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ দরকার নাই। তো সুতরাং মূল সমস্যাটা হচ্ছে যে ধারণাগত কনসেপ্ট, আমাদের দেশের মানুষ হাসপাতাল সেবাকেই মনে করে স্বাস্থ্যসেবা, কিন্তু হাসপাতাল সেবা কিন্তু জনস্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য সেবার একটা স্মল পার্ট মাত্র, এরিয়া মাত্র। এবং এই জন্য আপনি দেখবেন হাসপাতাল যেমন পরিচালনা করার ঢাকা শহরে প্রাইভেট এবং কি বলে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে দেখবে যে যারা হাসপাতালের প্রধান, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তি হিসেবে বসে আছে, তাদের হাসপাতাল ম্যানেজমেন্টের উপর কোনো উচ্চতর ডিগ্রি তো দূরের কথা, পড়াশোনাও নেই। জি স্যার। কারণ আমাদের দেশে এখন এই কনসেপ্টটাই গড়ে ওঠে নাই
যে এই হসপিটাল ম্যানেজমেন্ট অথবা পাবলিক হেলথ এটা আলাদা একটা স্পেশালিটি এবং ধারণাগত কনসেপ্ট এই কনসেপচুয়াল ল্যাকিংস অথবা কনসেপচুয়াল যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারলে অন্যান্য চ্যালেঞ্জগুলো ওভারকাম করা ইজি হয়ে যাবে। স্যার, স্বাস্থ্যগত সংস্কার কমিশনের প্রতিবেদনে অসংখ্য বিষয় ইনভলভ করা হয়েছে। যেমন এখানে নীতিগত বিষয়গুলো আসছে, পলিসি লেভেল অনেকগুলো কথা আসছে। এখানে অনেকগুলো আইন, প্রায় 7টা আইনের কথা বলা হয়েছে। নতুন ধরনের আইন তৈরি করার কথা বলা হয়েছে। এখানে ক্লিনিক্যাল মেডিসিনের কথা বলা হয়েছে এবং ব্যবস্থাপনাগত অনেকগুলো বিষয় আসছে, হেলথ কমিশনের কথা আসছে। তাহলে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে এখানে যে বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে তাতে জনস্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিন, প্রমোটিভ মেডিসিন কিংবা পাবলিক হেলথের যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কি উপেক্ষিত মনে হয় নাকি যথাযোগ্য মর্যাদা পেয়েছে? খারাপ মনে হয়নি আরকি যে এটা পাবলিক হেলথ ইমপ্লিমেন্ট করার জন্য যদি এটা প্রয়োগ হয় আসলে বা আরেকটা জিনিসও আমাদের চিন্তা করতে হবে যে আইন থাকা যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি কিন্তু আইন বাস্তবায়ন হওয়া। জি। যেমন দুর্নীতির বিরুদ্ধে কি আমাদের দেশে আইন আছে না? কিন্তু সেই আইন কি বাস্তবায়ন হচ্ছে? বাস্তবায়ন হচ্ছে না। এক। আরেকটা হচ্ছে ইউনিফর্মিটি অফ ইমপ্লিকেশন অফ ল। আপনার ক্ষেত্রে যেভাবে কার্যকরী হবে, আমার ক্ষেত্রেও সেভাবে কার্যকরী হবে। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে তো নাম্বার 1 হচ্ছে আইন ল্যাকিং আছে অনেক ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে আইন আছে বাস্তবায়ন নেই। নাম্বার 3 হচ্ছে ইউনিফর্মিটি অফ ইমপ্লিকেশন, যে আপনার ক্ষেত্রে যেভাবে বাস্তবায়ন হচ্ছে, আমার ক্ষেত্রে সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। আপনি পারভেজ আছেন, আপনাকে ধরা হচ্ছে না, আমাকে ধরা হচ্ছে। এটা 3টা জিনিস। একটা হচ্ছে আইন থাকতে হবে, 2 এর আইন বাস্তবায়ন হতে হবে, 3 আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিফর্মিটি মেইনটেইন করতে হবে। জি, ধন্যবাদ স্যার। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছে। 5ই আগস্ট বা 36শে জুলাই ছাত্র জনতার যে বিপ্লব, এর ফলশ্রুতিতে ইন্টারিম গভর্নমেন্ট চলে আসলো। তো ছাত্র জনতার প্রত্যাশাকে পূরণ করার জন্যই কিন্তু বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। এদের মধ্যে অন্যতম স্বাস্থ্যগত সংস্কার কমিশন। তাহলে স্বাস্থ্যগত সংস্কার কমিশন কি জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারবে কিনা, বা স্পেসিফিক কোনো জায়গায় বাদ পড়ে গেছে কিনা? আপনার কথার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ। এখানে আমি যেহেতু আপনি বলছেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। আসলে এই কমিশন যেটা গঠন করা হয়েছে এখানে সব সেক্টর থেকে আমার মতে তো এই কমিশন অন্যান্য কমিশনের মতো নয়। জি। এই কমিশন হওয়া উচিত ছিল আসলে অনেক বড় এবং এটা হওয়া উচিত ছিল যেমন হেলথ সেক্টরই হেলথের যারা প্রফেশনাল আরকি। বিভিন্ন প্রফেশনাল গ্রুপের মেম্বার এখানে থাকা উচিত ছিল। জি। সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকবে যাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেরিয়েন্স আছে, পাবলিক হেলথের এক্সপেরিয়েন্স আছে, সার্জারির এক্সপেরিয়েন্স আছে, মেডিসিনের এক্সপেরিয়েন্স আছে, নার্সদের প্রতিনিধি, কারণ নার্সরা কি হেলথের সাথে জড়িত নয়। সেখানে নার্সদের প্রতিনিধি থাকা উচিত ছিল। সেখানে টেকনোলজিস্টদের প্রতিনিধি থাকা উচিত ছিল। কারণ টেকনোলজির সংখ্যার তো বোধহয় অনুপাতে ডাক্তারদের চেয়ে আন্তর্জাতিকভাবে নার্স এবং টেকনোলজির অনুপাতে থাকার কথা বেশি। আপনি এটা নিঃসন্দেহে জানেন। এখানে 1:3:5 যেখানে ৩ জন নার্স থাকবে, 5 জন হয়তো টেকনোলজি অ্যালাইড হেলথ ফোর্স। হ্যাঁ, এলার্ট কেন থাকবে? যেহেতু ওদের ব্রাঞ্চিং আবার অনেকগুলো বেশি। তাদের কি বলে ওই প্যাথোলজি আছে, তাদের রেডিওলজি আছে, রেডিওথেরাপি আছে, বিভিন্ন আছে। তো সুতরাং সেখানে তাদের তো প্রতিনিধিত্ব এখানে নাই। তার কথা কে বলবে? তার এখানে কোনো কথা বলা নাই। তো সুতরাং এখানে অনেক কিছু বিষয়গুলো আমি যেন বলছি, যেমন মনে করেন যে আপনার ডাক্তারদের কথাই ধরেন, অন্যদের কথা পরে আসি। প্রমোশনের ব্যাপার ধরেন। ডাক্তারদের যে প্রমোশনের কোনো চেইন অফ প্রমোশনের এখানে কোনো উল্লেখ নেই। চেইন অফ প্রমোশন যদি না থাকে তাহলে কিভাবে ডাক্তাররা একজন মাস্টার ডিগ্রি পাস করে সে সিনিয়র সচিব হতে পারছে? আমি আপনার অনুষ্ঠান শেষের দিকে হলো যদি একটু সুযোগ দেন আমি এই কথাটা বলতে আমি সরি যে একজন মাস্টার ডিগ্রি পাস করে সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারতো। এই এখন পারে কিনা আমি জানি না। কারণ আমার এমবিবিএস এর সার্টিফিকেট যিনি সাইন করছেন শামসুল হক স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, হি ওয়াজ মাস্টার ডিগ্রি অনলি। তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 বিশ্ববিদ্যালয় যাকে মনে করা হয়। আমি ইয়ের দিক থেকে বলছি না, কোনো র‍্যাংকিং বা কিছু না। মানে পুরাণ, বড় বা এইসব দিক থেকে। তো শুধু সেটার ভিসি কিন্তু মাস্টার ডিগ্রি পাস, কিন্তু পিএইচডি করাও না। শামসুল হক স্যার পিএইচডি করা ছিলেন না। কিন্তু ডাক্তারের প্রমোশন হতে হলে তাকে কেন করতে হবে, কি বলে? তাকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। হয়তো এমএস, এমডি, এফসিপিএস অথবা প্রিভেন্টিভে হলে পিএইচডি বা এমটি, পিএইচডি হলে করতে হবে। আচ্ছা, এটা যদি স্পেসিফিক চেইন অফ প্রমোশন যদি আলাদা থাকতো যে টিচিং, ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল। টিচিং এর মধ্যে 2টা ধারা, একটা ক্লিনিক্যাল, একটা নন ক্লিনিক্যাল। তার মধ্যে একই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, আরে না, সার্ভিস সাইড। আমি একটু যদি কাইন্ডলি বলতে দেন। একটা হচ্ছে টিচিং, আর একটা হচ্ছে পিউরলি ক্লিনিক্যাল। তারা টিচিং না, নন টিচিং ক্লিনিক্যাল। জি। যারা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কনসালটেন্ট যারা।
আর একটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। জি, সেখানে হলো তার পড়াশোনা যদি করে ভালো, সে রেওয়ার্ড পাবে, সেজন্য সে প্রমোশন হয়তো বেশি পাবে। কিন্তু যিনি হায়ার এডুকেশন নাও নিবেন, তিনিও অন্তত গ্রেড 3 পর্যন্ত যেতে পারবেন, এই সুযোগ তার থাকবে। জি স্যার। তাহলে তার জন্য গ্রেড 3 এবং গ্রেড 3 এট লিস্ট গ্রেড 4 বা গ্রেড 3। জি স্যার। আর যিনি নন ক্লিনিক্যাল তার জন্য গ্রেড 2 এবং আপনার জন্য, আপনি টিচিং আছেন, আপনার জন্য গ্রেড 1। জি স্যার। এটা যদি থাকতো যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তাহলে সবার জন্যই কিন্তু প্রমোশনের একটা সুযোগ থাকতো। জি স্যার। এখন ডক্টরস আর ফ্রাস্ট্রেটেড। জি স্যার। ডক্টর জি, আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড না, আমি হয়তো ফ্রাস্ট্রেটেড না। কিন্তু আপনি কি জানেন আপনার ছোট ভাইরা, আপনার বন্ধুরা সারা বাংলাদেশের ওই গ্রামে, উপজেলায় যারা ইভেন গভর্নমেন্ট সেক্টরে যারা অনেকেই আছেন যে পদোন্নতি বঞ্চিত। ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। আপনি জানেন একসাথে একজন উপজেলার ইউএইচএনডিপিও ছিল আর একজন ম্যাজিস্ট্রেট ছিল। ম্যাজিস্ট্রেট হ্যাজ বিকাম দি সেক্রেটারি অ্যান্ড ইউএইচএনডিপি স্টিল হি ইজ ইউএইচএনডিপি। এরপর যদি আপনি তার কাছ থেকে বেটার সার্ভিস আশা করেন, মানবিক সেবা আশা করেন, এত ইনজাস্টিস করার পরে তার কাছ থেকে যদি আপনি জাস্টিস আশা করেন রাষ্ট্র হিসেবে, এটা তো রাষ্ট্র হিসেবে আপনি অন্যায় করতেছেন। আপনি রাষ্ট্র নিজে ইনজাস্টিস করতেছে একজন ব্যক্তির উপরে, আর ব্যক্তির কাছ থেকে রাষ্ট্র জাস্টিস আশা করতেছে। সোসাইটি বা সমাজ ব্যক্তির উপর ইনজাস্টিস করতেছে, কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে সোসাইটি এবং সমাজ আবার কি জাস্টিস আশা করতেছে। এটা টোটালি একটা মানে কি বলে একটা অগ্রহণযোগ্য, এমনটা হওয়ার কথা নয় আর কি। সংক্ষেপে আমি আরেকটা জিনিস বলি, আর একটা জিনিস সরকার ভালো করেছে, থ্যাঙ্কস টু দি গভর্নমেন্ট, কয়েক বছর আগে যে স্বাস্থ্যকে ভেঙে ২ টা আ অধিদপ্তর করেছে। কিন্তু সেখানে ২ টা ডিভিশন করেছে। কোনো দরকার ছিল না। শুধুমাত্র ব্যক্তিদেরকে প্রোভাইড করার জন্য ডিভিশন করা হয়েছে। মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু ২ টা অধিদপ্তর করা সম্ভব। একটা হেলথ সার্ভিস অধিদপ্তর আর একটা মেডিকেল এডুকেশন অধিদপ্তর। আমরা আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মী হিসেবে মনে করি যে ৩ টা কমপক্ষে অধিদপ্তর থাকা উচিত এবং এই ডিভিশন দরকার নাই, অহেতুক। মাথাভারী প্রশাসন কোনো দরকার নেই। জনগণের টাকা দিয়ে এইভাবে ছিনিমিনি খেলা উচিত নয়। জনগণের টাকাকে ব্যক্তিদের প্রমোশন দেওয়ার জন্য, ব্যক্তিদের পদ সৃষ্টি করার জন্য জনগণের অর্থকে ব্যয় করার কোনো যৌক্তিকতার কোনো মানে এখতিয়ার কোনো নির্বাচিত, অনির্বাচিত সরকার বা নির্বাচিত সরকার কারোই কিন্তু নাই। কারণ তার যদি ম্যানিফেস্টোতে যদি না থাকে তাহলে কিন্তু সে এটা করতে পারে না। তাহলে আমাদের দেশে দেখেন আমার মানে বক্তব্য হচ্ছে মন্ত্রণালয়ের অধীনেই সরাসরি একটা হলো হেলথ সার্ভিস কি বলে অধিদপ্তর, স্বাস্থ্যসেবা অধিদপ্তর। যেটা আছে, আরেকটা আছে বর্তমানে হলো মেডিকেল এডুকেশন বা চিকিৎসা শিক্ষা অধিদপ্তর। আরেকটা হওয়া উচিত জনস্বাস্থ্য অধিদপ্তর। তাহলে ৩ টার কাজ হবে সম্পূর্ণ আলাদা। মেডিকেল এডুকেশন অধিদপ্তর সেটা শিক্ষা নিয়ে কাজ করবে এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর সে এই টারশিয়ারি লেভেল হসপিটাল এবং সেকেন্ডারি লেভেল হসপিটাল নিয়ে কাজ করবে। আর জনস্বাস্থ্য অধিদপ্তর সে উপজেলা অ্যান্ড বিলো সে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে। তাহলে আমরা আমরা বলি, গর্ব করে বলি যে জন বোর নামক একজন যিনি 1946 এ একটা ফর্মুলা দিয়ে গেছিলেন এই সাবকন্টিনেন্টের জন্য, বোর কমিটি বলা হয় যেটাকে। সেই বোর কমিটি ইন্ডিয়া এবং পাকিস্তান যতটা না ফলো করছে আমরা তার চেয়ে বেশি ফলো করতে পেরেছি। ইটস আওয়ার ক্রেডিট যে বোর কমিটি ফলো করার মাধ্যমে আমরা একদম উড়িচরের একদম একটি কুঁড়েঘর পর্যন্ত আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারছি। এক্সেপ্ট দি আরবান এরিয়া। আরবান এরিয়া তো ছিল, কিন্তু এটা পরবর্তীতে কোনো এক সময়ে সেটা চেঞ্জ করা হয়েছে। আমাদের এখন ব্যক্তিগতভাবে আমি একজন জনস্বাস্থ্য কর্মী হিসেবে দাবি করি যে রুরাল এরিয়ার মতো আরবান পিপল কিন্তু এখন প্রাইমারি হেলথ কেয়ার থেকে বঞ্চিত। জি। তাদের টাকা দিয়ে কিন্তু টিকা নিতে হয়। তার টাকা দিয়ে বিভিন্ন সব সেবা নিতে হচ্ছে। সুতরাং জনস্বাস্থ্যকে আরো অনেক বেশি শক্তিশালী করা উচিত, যেটা এই ইসের মধ্যে নাই। আরবানের কথাটা এখানে নাই। এটা একটা উইকনেস আছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং আরবান হেলথ সার্ভিসকেও আরবান পিপলকেও প্রাথমিক স্বাস্থ্য সেবা মনে করছেন যে বর্তমানে যে প্রতিবেদন রয়েছে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেখানে জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ রয়েছে এবং আরো ইনক্লুসিভ হওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এজন্য থ্যাঙ্কস টু দেম, যথেষ্ট গুরুত্ব দিয়েছে। কিন্তু আরো একটু গুরুত্ব দেওয়া উচিত, স্পেশালি ইন ২ টা এরিয়া। একটা হলো যে আলাদা প্রমোশন চেইন করা, আলাদা অধিদপ্তর করা। ৩ টা আমি স্পেসিফিকলি বলি ৩ টা। একটা আলাদা চেইন অফ প্রমোশন, এটা আলাদা চেইন করা উচিত, যাতে করে যারা উচ্চশিক্ষা নাও নিতে পারে তার চাকরির কারণে অন্যান্য ক্যাডার যেভাবে প্রমোশন পায়
হি উইল বি প্রমোটেড আপ টু দ্য আন্তঃক্যাডার বৈষম্যের যে বিষয়, আন্তঃক্যাডার বৈশিষ্ট্য যেটা এই বৈষম্যটাকে মানে লোপ করার জন্য, কমিয়ে আনার জন্য, কমিয়ে আনা, আন্দোলনগুলো যেন আমি ধারাবাহিকভাবে কমিয়ে আনা বলবো না, আমি বলবো নির্মূল করা, নির্মূল করা, ধারাবাহিকভাবে তার সময়ের সাথে সাথে যে প্রমোশনগুলো প্রফেশনগুলো পাবে, অন্যদের তারা পেয়ে যেতে হবে। পেয়ে যেতে পারবে এবং সে চাকরি শেষ প্রান্তে এসে অন্তত গ্রেড 3 তে যেয়ে সে রিটায়ার করবে, এই নিশ্চয়তা পাবে বা অন্তত গ্রেড 4 হয়ে যাবে। একটা হলো চিকিৎসকদের বিষয়, চিকিৎসকদের যে হ্যাঁ, জি, আর আরেকটি হলো জনগণের বিষয়, জনস্বাস্থ্যের বিষয়টি। জানি। সেখানে আমরা আশা করছি যে এই জনস্বাস্থ্য অধিদপ্তর তৈরি হতে পারে, যাতে করে প্রাথমিক স্বাস্থ্যকে আরো বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়। জি। আর 2টা পয়েন্ট সংক্ষেপে বলে আমি শেষ করব। সেটা হলো যে একটা দেশের স্বাস্থ্যসেবাকে এনশিওর করার জন্য অথবা বিশেষজ্ঞ চিকিৎসা তৈরি করার জন্য ইউনিভার্সিটি জরুরি না। কিন্তু তারপরও আমাদের দেশে 4টা ইউনিভার্সিটি এখন আছে। জি। ইংল্যান্ড, আমেরিকায় এত বড় দেশ হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটি নাই। আমি সেই বিতর্কে যাব না। আমার কথা হলো যেহেতু ক্লিনিক্যাল এরিয়াতে 4টা ইউনিভার্সিটি আছে, সুতরাং জনস্বাস্থ্য বিষয়ে একটা ইউনিভার্সিটি হওয়া উচিত। এটা দীর্ঘদিনের দাবি এবং পরিকল্পনা। এখানে সরকারের নতুন কোনো জমি অধিগ্রহণ করতে হবে না, নতুন কোনো কিছুই করতে হবে না। কারণ নিপসাম নামক একটা প্রতিষ্ঠান আছে, তাদের ক্যাম্পাস আছে, সু সু জায়গা আছে। এটাকে ভিত্তি করে সরকার কিন্তু একটা জনস্বাস্থ্য ইউনিভার্সিটি করতে পারে। কারণ পৃথিবীতে এখন প্রায় 35টার মতো সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে ইউনিভার্সিটি ডিগ্রি দেওয়া হয়, জন হপকিন্স সহ বিভিন্ন জায়গায়। ইভেন আপনি জানেন হেলথ ট্যুরিজম একটা আলাদা স্পেশালিটি। আপনি জানেন হেলথ ইকোনমিক্স একটা আলাদা সেটা আমাদের দেশের অনেক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং আরেকটা হেলথ ডিপ্লোমেসি পর্যন্ত এখন একটা আলাদা স্পেশালিটি। হেলথের উপর ডিপ্লোমেসি কিভাবে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে মানে ইন্টার গভর্নমেন্টাল ডিপ্লোমেসিতে এখন হেলথ এখন একটা ইস্যু হিসেবে কাজ করছে। সুতরাং হেলথ ডিপ্লোমেসিটাও একটা সাবজেক্ট। তো সুতরাং একটা আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে যে পাবলিক হেলথ একটা ইউনিভার্সিটি হওয়া উচিত এবং আলাদা চেইন অফ প্রমোশন এটা হওয়া উচিত। আর জনস্বাস্থ্য একটা অধিদপ্তর হওয়া উচিত। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর খোরশেদ আলী মিয়ার স্যারের সাথে। আমাদের আলোচনায় জনস্বাস্থ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে। যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যারা এই বিষয় নিয়ে কাজ করছেন, জনস্বাস্থ্যের জন্য যারা দিক নির্দেশনা বা নীতিমালা তৈরি করছেন, আমাদের আলোচনা তাদেরকে সাহায্য করবে বলে আমরা মনে করি। সমাজের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।